আপু, আর ইউ এ ইউনিট ল এর জন্য রিটেন কই থেকে কোশ্চেন হয়, আর কোন কোন টপিক? রাবিতে আইন নিয়ে পড়তে হলে কত মার্ক পেতে হবে? সম্পূর্ণ প্রস্তুতি কেমন হওয়া উচিত? তুমি কি আর ইউ এ ইউনিট ইংলিশ এবং আইন সাবজেক্টের জন্য লিখিত প্রস্তুতি নিচ্ছ? নিশ্চয়ই এই প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। তোমাদের লিখিত পরীক্ষা আগামী 7 ফেব্রুয়ারি। আর ইউ এ ইউনিট রিটেনের জন্য কমপ্লিট গাইডলাইন্স পাবে এই ভিডিওতে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর লাস্টে তোমাদের সাথে একটা কনফিউশনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব, সো ভিডিওটি দেখতে থাকো। প্রথম যে প্রশ্ন তোমাদের, ল এর জন্য রিটেন কই থেকে কোশ্চেন হয় প্লাস কোন কোন টপিক? তোমরা যদি ওয়েবসাইটে গিয়ে সার্কুলার দেখো তাহলে দেখবা যে তোমাদের রিডিং কম্প্রিহেনশন 25, আর হলো এসে বা কম্পোজিশন 25, বা প্যারাগ্রাফ, তোমরা যেটা বলে বুঝতে পারবা, প্যারাগ্রাফ। তাহলে টোটাল তোমাদের 50 মার্ক। টোটাল কত? টোটাল 50 মার্ক পরীক্ষা হবে। তাহলে কই থেকে কোশ্চেন হয় আশা করি বুঝতে পারছো যে রিডিং কম্প্রিহেনশন থেকে আসবে, আর এসে বা প্যারাগ্রাফ থেকে আসবে 25, টোটাল 50 মার্ক। এবার রাবিতে ল পেতে হলে কত মার্ক পেতে হবে? রাবিতে ল পেতে হলে কত মার্ক পেতে হবে এইটা কি বলা আছে সার্কুলারে? বলা আছে যে বাংলা ও ইংরেজি উভয় অংশে 45% নম্বরের ভিত্তিতে, সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে 45% নম্বর পাবে যারা, তাদের মধ্যে সর্বোচ্চ নম্বর যারা পাবে তাদের মধ্যে 1500 জন, প্রথম 1500 জনকে তারা কি করবে, অর্থাৎ রাবি কর্তৃপক্ষ রিটেনের জন্য এলিজিবল বলে অলরেডি লিস্ট দিয়ে দিছে রিটেনের জন্য যে কারা কারা এলিজিবল। তোমরা কমেন্টে জানাও যে তোমরা কারা কারা রিটেনের জন্য প্রস্তুতি নিচ্ছ, কমেন্টে জানাবা। তাহলে এইটা তোমরা অলরেডি এই বিষয় সম্পর্কে অবগত। যাদের এক্স্যাক্টলি ল লাগবে বা যাদের এক্স্যাক্টলি ইংলিশ সাবজেক্টটা যাদের প্যাশন আছে, তারা অলরেডি এই বিষয় সম্পর্কে অবগত, কারণ তারা সবসময় আপডেট থাকার চেষ্টা করে বা কোন সার্কুলার আসলো এটা খেয়াল রাখে। আমি সবসময় তোমাদের বলবো এই আপডেট থাকা বা খবর রাখা যে কোনটা কি, শুধু প্রশ্ন করলে তো হবে না, তোমার নিজেকেও জানতে হবে, নিজেকে আগ্রহ দেখাইতে হবে নিজের। এরপর আসি সম্পূর্ণ প্রস্তুতি কেমন হওয়া উচিত। মেন প্রশ্ন, সম্পূর্ণ প্রস্তুতি কেমন হওয়া উচিত। এইখানে তোমাদের কে কি বলবে আমি জানি না, বাট আমি তোমাদের যদি বলি যে রিটেনের জন্য কি প্রস্তুতি নিতে হবে, আমি যদি এই বেসিসে বলি, তাহলে তোমরা যারা ফ্রি হ্যান্ড রাইটিং এ স্কিল্ড, অর্থাৎ ভালো, ফ্রি হ্যান্ড রাইটিং এ যারা ভালো তারা তোমরা ভালো মার্কস ক্যারি করতে পারবা এখানে। অর্থাৎ যাদের বেসিকটা স্ট্রং আছে, যে একটা সেন্টেন্সটা কিভাবে সাজাইতে হবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন, এইভাবে তারা যে কোনো একটা ওয়ার্ড সাজাইতে পারে। যাদের বেসিকটা স্ট্রং আছে তারা তোমরা অবশ্যই ভালো করবা। আর অবশ্যই ভোকাবুলারিতে যারা ভালো আছো, এইখানে শব্দার্থ যারা বুঝতে পারবা যে আসলে কি সম্পর্কে বলতে চাইছে, তাদের জন্য সুবিধা হবে আর কি। সো তোমার কি হচ্ছে, প্রস্তুতির ক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিংটা খুবই ইম্পর্টেন্ট। প্রয়োজনে তুমি যখন থেকে তুমি তোমার প্রস্তুতি নেওয়া শুরু করবা, তুমি তখন থেকেই ট্রান্সলেশন করবা, কিছু ওয়ার্ড বলতে সেন্টেন্সের ট্রান্সলেশন করবা, প্র্যাকটিস করবা। যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার লিখিত প্রস্তুতির জন্য ভালো হবে। এবার আসি কম্প্রিহেনশনে। আচ্ছা, এইখানে হলো তুমি যদি এই রিটেনের জন্য এক্সট্রা যদি পড়ো, আরো অনেক কিছু পড়ে লাভ নাই। অনেকে আছে ঢাবি স্ট্যান্ডার্ড পড়তে পারে, ঢাবি স্ট্যান্ডার্ড পড়ে লাভ নাই, কারণ তাদের প্রশ্ন প্যাটার্ন আর এইখানে প্রশ্ন প্যাটার্ন সম্পূর্ণ ভিন্ন। তোমরা যদি প্রশ্নটা দেখো বুঝতে পারবা। এখানে তোমার কি আছে, কম্প্রিহেনশন আর এসে আছে।
সো তোমার অন্য যে বাকিগুলো আছে ওইগুলো তো পড়ে লাভ নাই, তাই না? এই জন্য তোমাকে কি করতে হবে, প্রথমে আমি যদি কম্প্রিহেনশনের কথা বলি, অলরেডি কম্প্রিহেনশনের উপর আমাদের অ্যাডমিশন কার্নেল ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে ভিডিও আপলোড করা আছে, ওটা দেখে নিতে পারো জাস্ট কনসেপ্টটা ক্লিয়ারের জন্য। বাট আমি যদি বলি এইখানে রিটেনের জন্য এই যে কম্প্রিহেনশন তোমরা এমসিকিউ পদ্ধতিতে দাগিয়ে আসছো, এইখানে তো আর ওইটা হবে না, এখানে কি হবে, এখানে লিখিত হবে, নট এমসিকিউ। এমসিকিউ না, এটা হবে লিখিত। অর্থাৎ একটা আনসিন প্যাসেজ দেয়া থাকবে, ওইখান থেকে কিছু প্রশ্ন দেয়া থাকবে, ওই প্রশ্নগুলো তোমাকে অ্যান্সার করতে হবে। এটা তারপরে এসে, এসের কথা যদি বলি, এসেতে ভালো করার জন্য তোমার কিছু টপিক সম্পর্কে জানতে হবে। টপিক বলতে দেখো আমি উল্লেখ করে দিছি, আর ইউ এই ইউনিট ল এর জন্য যেগুলো প্রেফারেবল হতে পারে, সমসাময়িক যে, এখানে আরেকটা বিষয় উল্লেখ করি, সমসাময়িক যে টপিকগুলো, সমসাময়িক টপিকগুলো, এখানে কি কি উল্লেখ করছি, ডিজিটাল নিরাপত্তা আইন, এখানে এটা সাইবার নিরাপত্তা আইন হিসেবে হতে পারে, সাইবার বা সাইবার। বর্তমান কিন্তু এই জিনিসটা খুবই হাইপে আছে, সো এটা দেখবা। এরপরে হিউম্যান রাইটস, মানবাধিকার সংক্রান্ত, জাস্টিস, বিচার সংক্রান্ত বা যে কোনো রায়, বা বর্তমান যে জিনিসটা, যে বিষয়গুলো মানে আলোচনায় আছে সেগুলো দেখবা। ডেমোক্রেসি, গণতন্ত্র সম্পর্কিত, কনস্টিটিউশন, সংবিধান, সাংবিধানিক যে আইনগুলো বর্তমানে সংবিধানে পরিবর্তন আনার প্রয়াস চলতেছে, দেখা যাক কতদূর কি হয়। এই বিষয়টাও দেখবা, কনস্টিটিউশনের যে বেসিক ফান্ডামেন্টালস বিষয়গুলো আছে, বেসিক যে বিষয়গুলো আছে এগুলো দেখবে। ইলেকশন, ইলেকশন বর্তমান কিন্তু আমাদের কয়েকদিন পরেই ইলেকশন, তাই না? সো ইলেকশন সম্পর্কেও একটা প্যাসেজ দিয়ে দিতে পারে, এরকম হইতে পারে। সো তোমার এটা দেখতে হবে। আইসিটি বিষয়ক যে তথ্য অধিকার আইন আছে, বিভিন্ন আইন আছে, এই সম্পর্কে দেখবা। সো এর জন্য তোমরা এই টপিক গুলো দেখতে পারো, একটা সাজেশন ধরতে পারো, এসে সাজেশন, এসে সাজেশন, এইগুলো দেখতে পারো। এখন যদি বলো আপু কোন বইটা পড়বো, আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা ক্লিফ স্টোফেল বইটা দেখবা, মানে যতদূর সম্ভব দেখবা। যদি এইটা দেখো, আমার মনে হয় যে আর কিছু দেখা লাগবে না। মানে অবশ্যই প্রশ্ন তো দেখতে হবে, বিগত বছরের যে প্রশ্নগুলো, সো তোমার দেখতে হচ্ছে বিগত বছরের প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন, ইংলিশ, ইংলিশ যে ইংলিশ বিগত বছরের প্রশ্ন। এখন যদি বলো আপু ল এর জন্য প্রস্তুতি নিব আবার ইংলিশের প্রশ্ন দেখবো, তোমরা যদি দেখো তাহলে দেখবা যে একদম সেম টু সেম প্যাটার্ন, এক্সাম সেম প্যাটার্নেই হবে। সো তোমাকে তুমি এই প্রশ্নটা কালেক্ট করবা, কালেক্ট করে বিগত বছরের যে প্রশ্নগুলো আসছে ওইগুলো দেখবা, যত সম্ভব আর যতদূর সম্ভব দেখার চেষ্টা করবা যদি ভালো করতে চাও। এটাই। আর সাথে তুমি দেখবা হলো ক্লিফ স্টোফেল, এই ক্লিফ স্টোফেল বইটাতে কম্প্রিহেনশন দেওয়া আছে, কম্প্রিহেনশন তোমরা পাবা এখানে, ভালোই দেয়া আছে, অনেকগুলো দেয়া আছে। তোমরা এগুলো যদি প্র্যাকটিস করো, আমার মনে হয় যে কাভার হয়ে যাবে। এরপরে আরেকটা বিষয় আছে যে এসে বা প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে, এইটাও কিন্তু এই যে এখানে দেওয়া আছে, স্যাম্পল এসেস। হ্যাঁ, এখানে দেওয়া আছে ইন্ট্রোডাকশন, তারপরে বডি প্যারাগ্রাফ বা কিভাবে স্ট্রাকচারটা হওয়া উচিত, তারপরে কনক্লুশন বা মাঝে কিভাবে লেখা উচিত, এইভাবে বিস্তারিত দেওয়া আছে। সো আমার মনে হয় যে এই বইটা পড়লে আর প্যারা খাওয়ার কিছু নাই, মানে তুমি পুরোপুরি রিটেনের জন্য তোমার এই বইটা বেস্ট হবে, ক্লিফ স্টোফেল বইটা। আর একটা কথা, তোমরা যদি এই যে এগুলো দেখা হয়ে যায়, অলরেডি অনেকে প্রস্তুতি তো নিচ্ছে অনেকদিন ধরে, যদি দেখা হয়ে যায় তাহলে তোমরা আরেকটা কাজ করতে পারো, যে বর্তমান যে আর্টিকেলস গুলো আছে, ল রিলেটেড আর্টিকেলস, ওইগুলো তোমরা দেখতে পারো। এটাই, ডেইলি স্টার বা বিভিন্ন পত্রিকায় আর্টিকেলস বের হয়। যদি মনে হয় আসলে এত প্যারা নেওয়ার কিছু নাই, যদি মনে হয় যে না আমার এই ক্লিফ স্টোফেল বই, তারপর বিগত বছরের প্রশ্ন, আমার এই সবকিছু আয়ত্তে আসছে, তখন তুমি এটা দেখতে পারো। আর আপডেট জানার জন্য অবশ্যই তোমাকে তো দেখা লাগতেও পারে, তাই না? দেখতে হবে এটাই। আর ইংলিশের কিছু এসের নাম আমি কালেক্ট করছি ইংলিশের ক্ষেত্রে।
মানে ইংলিশের যে পরীক্ষা হয়েছিল, এখানে দেয়া আছে দ্য ইনভিজিবল প্রেশার অফ বিইং সাকসেসফুল ইন লাইফ, আর্ট অ্যাজ রেজিস্ট্যান্স, ফার্স্ট ইমপ্রেশনস টু ভ্যালু অর নট টু ভ্যালু। আমি এখানে উল্লেখ করে দিচ্ছি না, জাস্ট বলতেছি তোমাদের। গুড ওল্ড ডেজ শিরোনামটা, হেডলাইনটা, অ্যাডাপ্টিবিলিটি ভার্সাস ইন্টিগ্রিটি, ইওর আইডিয়া অফ বিইং মডার্ন, এরকম কিছু শিরোনাম দিয়ে আসছিল। সো তোমরা এইভাবে প্রশ্ন দেখে অ্যানালাইসিস করে তারপরে প্রস্তুতিটা নেওয়া শুরু করো, সেভাবে প্রস্তুতি নাও। আর এইখানে আমি লিখে রাখছি যে বিলিভ ইন ইউর সেলফ, ইউ ক্যান ডু ইট। নিজের উপর বিশ্বাস রাখো, নিজের উপর বিশ্বাস রাখলে সবকিছু সম্ভব এই পৃথিবীতে। করবা, অবশ্যই তুমি ভালো করবা আল্লাহর রহমতে। এইখানে আমি তোমাদের প্রথমেই কিন্তু বলছি যে একটা কনফিউশন মূলক প্রশ্ন নিয়ে কথা বলবো। এরকম হইতে পারে তোমরা অনেকে বলতে পারো আপু যারা প্রথম প্রথম একদম 100 হলো বা প্রথম যারা হয়েছে তারা তো অনেক বেশি মার্ক পাইছে, কিন্তু আমার সিরিয়াল তো 100-র মধ্যে নাই বা 200-র মধ্যে না, আমার তারপরে সিরিয়াল, কিন্তু আমি রিটেনের জন্য প্রস্তুতি নিচ্ছি বা রিটেন পরীক্ষা আমি দিতে পারবো। এখন আমার কি দিয়ে লাভ হবে? এই পরীক্ষা দিয়ে কি লাভ হবে? এখানে একটা কথা বলি, তোমরা ভাবতেছো যে তাদের মার্ক আমি ধরলাম যে 70, কত 70, এখন এই 70 মার্কের মধ্যে তারা যদি রিটেনে বেশি পায়, তাহলে আমি 50-এ তারা যদি 45 পায়, তাহলে কত হচ্ছে? 70, 115, মানে এটা কাউন্ট না করে এখানে হলো তারা 70 পাইছে, সো তারা তো বেশি মার্ক পাবে, এরকম হয় না। যে ফার্স্ট হয় এমসিকিউ পরীক্ষায়, লিখিত পরীক্ষায় যে সে ফার্স্ট হবে এরকম কোনো নিয়ম নাই, ঠিক আছে? এরকম দেখা যায় না বা খুবই রেয়ার এরকম। তাহলে কি হতো, অনেকে আছে দেখবা যে ইংলিশ রিটেন পরীক্ষা দেয় আরইউতে, তাদের সিরিয়াল অনেক পিছনে, কিন্তু তারা কি করছে, তারা রিটেন পরীক্ষা দিয়ে একদম অনেকে ফার্স্ট হয়েছে বা ইংলিশ সাবজেক্টে পাই গেছে। সো তারা ওই পিছন থেকে আইসে সামনে যারা পরীক্ষা দিছে তাদেরকে তাদের সাথে প্রতিযোগিতা করে যদি ইংলিশ সাবজেক্ট পাইতে পারে, তাহলে তুমি কেন পাবা না? তোমাদের জন্য পরামর্শ থাকবে, তোমার যদি মার্ক 60 বা 65 প্লাস থাকে, অর্থাৎ তুমি যদি রিটেনের জন্য এলিজিবল হও, তাহলে অবশ্যই তোমাকে রিটেন পরীক্ষা দেওয়া উচিত আমার যা মনে হয়। এইখানে আসলে কোনো কনফিউশন না থাকা উচিত। তোমার যখন সুযোগ আছে তুমি সেই সুযোগের সৎ ব্যবহার করবা বা সুযোগটা খাটাবা। এটাই তোমাদের জন্য শুভকামনা থাকবে। প্রস্তুতি নাও। আর যারা চান্স পাইছো তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তোমরা আগামীতে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠো, সবাই ভালো করার চেষ্টা করো। বাকি যাদের হয় নাই আরইউতে, তোমরা চেষ্টা করো জিএসটি তে ভালো করার জন্য, কারণ একটা চলে গেছে সামনে, আর একটা পথ তোমার জন্য খোলা আছে। উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখো, ইনশাল্লাহ তুমি ভালো কিছু করবা। নিজের অ্যাডমিশন জার্নিকে সহজ করতে অ্যাডমিশন কার্নেলের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।